আসসালামু আলাইকুম। প্রথমে মাপ চেয়ে নিচ্ছি, জনাব প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন। সেজন্য তিনি ৩৩২ নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন, আপনাদের সামনে হাজির। আমি চেষ্টা করব উনি যা বলতে চেয়েছিলেন সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। আশা করি তিনি সন্তুষ্ট হবেন, তার কথাগুলো আমি বলতে পেরেছি। ঢোকার পথে আমি জিজ্ঞেস করেছিলাম শ্রোতাদের মধ্যে আমার মতো এআই কেউ আছে কিনা। এই জন্য জানতে চেয়েছিলাম তাহলে কথা বলতে সুবিধা হবে, আমার কথাগুলো তারা তাড়াতাড়ি বুঝবে। তারা তথ্যটা দিতে পারে নাই, তারা বোধহয় সজাগ ছিল না যে এখানে শ্রোতাদের মধ্যেও এআই থাকতে পারেন, কারণ যাদের তারা প্রতিনিধিত্ব করছেন তারা নানা কারণে আসার সুযোগ পান নাই। আজকে এটা গুরুত্বপূর্ণ সমাবেশ, তাতে কোনো সন্দেহ নাই। দেশের ভবিষ্যৎ নির্ভর করবে এই ধরনের সমাবেশে আমরা কি আলাপ করি, কি চিন্তা করি, ভবিষ্যতের জন্য কি স্বপ্ন দেখি, কিরকম প্রাতিষ্ঠানিক আয়োজন করি তার উপরে। কারণ আগামী বিশ্ব সম্পূর্ণ ভিন্ন ধরনের বিশ্ব, যেটা শুরুতেই এর কথা বলে একটু মনে করিয়ে দিলাম। এগুলি বাস্তব হবে, যেগুলো আমরা এখনো চিন্তাও করতে পারছি না, সেগুলি সত্যি হবে, বাস্তব হবে। এবং এর গতি, পরিবর্তনের গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। এটি হলো ১ নম্বর মেসেজ। আমরা যদি নিজেদের গতি দ্রুত না করি, ওই গতির সঙ্গে নিজেদের সামঞ্জস্য বিধান না করি, কি পরিমাণ দ্রুত গতিতে আমরা পিছিয়ে পড়ব এটা চিন্তাও করা যায়। আজকে ২-৪টা কথা বলে মনে হচ্ছে যে আমরা ওদের তাদের সঙ্গে আছি, আমরা সঙ্গে নেই। আমরা অনেক পেছনে, আমরা চিন্তায় পেছনে, কাজে পেছনে, নীতিতে পেছনে, সব দিক থেকে। এই জন্য যে আমরা মনোযোগ ওই পরিমাণ দিচ্ছি না, মনে করছি এটা আরেকটা জিনিস, আরেকটা খাত। অন্যান্য 10টা খাতের মধ্যে যেরকম আয়োজন, এই খাতও সেই আয়োজন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই খাতটা হলো মূল খাত। এই খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে আমাদেরও এবং সারা পৃথিবীরও। অন্যান্য খাত উবে যাবে তা না, হারিয়ে যাবে তা না, ওরা থাকবে, কিন্তু টান হবে এটার থেকে, বাতাস আসবে এটার থেকে, পরিবর্তন আসবে এটার থেকে, এটার ছোঁয়া পাবে অন্যান্য জায়গায়। ওর সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে। আমরা কোনো দিক থেকে এটার প্রতি সজাগ নই। আমরা সনাতন যে সমস্ত চিন্তা, সেটা এই খাতে নিয়ে আসার চেষ্টা করছি। এই খাতের চিন্তা ভিন্ন। আমি দ্রুত পরিবর্তনের কথা বলছি। একটা পরিবর্তন আমরা সবাই ওটা অনুভব করি যখন নিজ নিজ পরিবারের দিকে তাকাই, নিজের দিকে তাকাই। আমার অমুক বয়সে আমি কি করছিলাম, আমার এই বয়সে আমার ছেলে বা মেয়ে কি করছে, এটার একটা তুলনা করলে সঙ্গে সঙ্গে আছে। বাচ্চারা যখন এখন হাঁটতে শিখে, সে ফোন খুঁজে, সে জানে এখানে টিপ দিলে
তার পছন্দের গান, পছন্দের নাচ এটা আসে, কান্নাকাটি করে। সে একটু একটু হাঁটতে শিখেছে, হাঁটার সময় সে দেয়ালে গিয়ে দাঁড়ায়, দেয়াল টেপে, সে মনে করি ওটা একটা স্ক্রিন, ওটাতে টিপ দিলে একটা কিছু হবে। তার চিন্তাই হচ্ছে ওইভাবে, তার ইশারাতেই কাজ হয়। এই যখন 10 বছর বয়সী হবে, আমাদের যে 10 বছর বয়স ছিল তার সেটা সম্পূর্ণ ভিন্ন। এর বয়স যখন 25 বছর হবে, আমরা যে 25 বছরের ছিলাম, সেই 25 বছরকে তার কাছে মনে হবে গুহা মানব। তোমরা গুহায় ছিলা, তোমাদের সঙ্গে কথা বলে লাভ কি? তোমরা তো আমাদের কথা বুঝবে না, ওদের ভাষা অন্যরকম। কাজে ওই গতিটা আমাদের চিন্তায়, ভাবনায় আমরা কোনো রকম অ্যাডজাস্ট করতে পারছি না। আমরা অনেক কথা বলছি, সুন্দর সুন্দর কথা, সব ভালো কথা, কোনোটাই কিছু, এটা আমাদের কথা, 100 বছর আগের পুরনো কথা। এখনকার যারা, তারা ওইভাবে চিন্তা হয়তো করছেই না। এই যে দূরত্ব সৃষ্টি হচ্ছে আমাদের, যেখান দিয়ে আমাদের মূল স্রোত যাবে জীবনের, মূল স্রোতে আমরা এই বয়সী মানুষ নেতৃত্ব দিতে পারছি না, নেতৃত্বে অক্ষম আমরা, আমাদের কোনো দোষের কারণে না। আমাদের মাথা ওইভাবে কাজ করে না যেভাবে তাদের মাথা কাজ করে। 10 বছরের বাচ্চা ভীষণ রকম খেপে যায় যে বাবাকে, মাকে বোঝাতে পারছে না সে, কারণ ওই তো দূরত্ব। এই দূরত্বটাকে কিভাবে সামাল দেওয়া যায়? আমরা আজকে যা আলোচনা করছি সবকিছু হলো পুরনো আমলের কথাবার্তা। আমি ঢালাওভাবে বললাম, কথাটা চেপে ধরার জন্য, এটা আসলে তাই। সেজন্য আমরা ইরিলেভেন্ট হয়ে যাচ্ছি। যখন দ্বন্দ্ব হয় তখন আমরা বুঝতে পারি না কেন এই দ্বন্দ্ব হচ্ছে। দ্বন্দ্ব হচ্ছে এই জন্য, তাদের দৃষ্টিতে আমরা গুহাবাসী। গুহাবাসীকে নগরবাসী কিভাবে কথাবার্তা বোঝাবে, এই ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা নগরবাসী গুহাবাসীর, আজকে নগরবাসী বলছি, গুহাবাসী গুহারও আগে চলে যাবে, নগরবাসী আরো অনেক উপরে, অতি অল্প সময়ের মধ্যে দূরত্ব আরো বেড়ে যাবে। এই দূরত্ব সামাল দেওয়াই হলো আমাদের চ্যালেঞ্জ। এখন এখানে সিনিয়র সচিব শ্রীশু বলেছে, বিশেষ সহকারী আইসিটি মন্ত্রণালয় ফয়েজ বলেছে, আমরা নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটা কেন হবে না। মাঝে মাঝে কথাবার্তা হয়, কাগজপত্র দেখি, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সবকিছু ডিজিটালাইজ করে দেবো, নাগরিক যে কোনো জিনিস তার কম্পিউটার থেকে পেয়ে যাবে। এটা কথা, বাস্তবে দেখি না। আমি সকল সচিবের সঙ্গে আলাপ করেছি, কেন হচ্ছে না, এই যে হচ্ছে, এই যে আমরা করেছি, আমরা এখানে একটা করেছি, এবং বেশিরভাগ হলো মন্ত্রণালয়ের ভেতরে, তার ডিপার্টমেন্টের ভেতরে। আমি ডিপার্টমেন্টের ভেতরে না, এটা মানুষের কাছে যেতে হবে। ডিপার্টমেন্টের ভেতরে হলে তো আগের মতো রয়ে গেল, শুধু মাঝখানে একটা কম্পিউটার দেখাইলাম। এটা মানুষের আয়ত্তে চলে যেতে হবে। সরকারকে সে দেখবেই না, সরকার মানুষের কাছে, সরকার কেন বসে থাকবে? সরকারের সার্ভিস যাবে, সরকার যাবে না। সরকারের প্রযুক্তি যাবে, সরকার যাবে না। একটা ইয়াং ছেলে মেয়ে সোৎসাহে কাজ করবে গ্রামে গঞ্জে, তারা তো তৈরি, তাদেরকে ট্রেনিং দিতে হবে না।
ফয়েজও বলেছে, শিশু বলেছে, আমরা করেছি, আমরা মেনে নিচ্ছি করেছি, কিন্তু আমরা দেখি নাই, আপনারাও দেখেন নাই হয়তো। পরিসংখ্যানও দেবে এতটা করে, এত শত করেছি, এত হাজার করেছি, কিন্তু আমরা দেখি নাই। কেউ ঘরে আসে বলে নেই, দেখেন আমি এনআইডিতে যাওয়ার কথা, এখানে টাকা দিয়েছি, আমার এনআইডিতে দিয়ে দিছে। আমি বিশ্বাস করি না যে সেটা পারবে। আমি অবাক হয়ে গেলাম। এই গল্প কেউ ঘরে এসে বলে নাই, বন্ধুকে বলে নাই। যদি হয়ে থাকে তাহলে তো এটা সবার কাছে চলে যাওয়ার কথা। একই জিনিস তো, ও যেখানে সরকারের ধারে কাছে যাওয়ার দরকার নেই। সরকারের কাজ হলো জিনিসটা তৈরি করে দেওয়া, তারপর নাগরিকের কাজ করবে। এখন সরকার যেহেতু চাইছে না সবাই আমার কাছে আসতে হবে, আমার কাছে না আসলে আমার জীবন অসার। সেখানে এটা শক্তি, তথ্য প্রযুক্তির শক্তি। আজকে যে প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, একমাত্র কারণ হলো নাগরিককে সরকারের কাছে আসতে হয়। আসতে না হলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। হবে, তারা আরো অন্য টেকনিক বার করবে, বিপক্ষী অন্য টেকনিক বার করবে, কিন্তু এই টেকনিকে হবে না, নতুন টেকনিক লাগবে। সেটার জন্য প্রতিষেধক বার করতে হবে। কাজেই যত প্রযুক্তি আমরা বলি, যত আশ্বাস দিই, সেটা বাস্তবে আসতে হবে। আনুষ্ঠানিক কথাটা বলি, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026-এর আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই এক্সপো আমাদের উদ্বোধনী যাত্রায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে। আমরা এক বিশেষ সময় পার করছি। 24 গণ অভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, এখানে আমার একটা কথা, আমরা শুধু বাংলাদেশের কথা বলছি। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক। আপনি তারে ঠেলে ঠুলে খালি না বাংলাদেশে ঢুকাইয়া দিয়ে না, বাংলাদেশের কাজ করবে সে, বাংলাদেশের কাজ করার জন্য, সেই গর্ব অনুভব করার জন্যই তাকে বিশ্ব নাগরিক হতে হবে, কারণ বিশ্বে তার ভূমিকা পালন করতে হবে। আমি একটা প্রচেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছি, বহুবার বলেছি, একটা অ্যাপ বানানো, শুধু একটা অ্যাপ বানানো, নামও দিয়েছিলাম শুভেচ্ছা। এটা হলো বাংলাদেশি যে যেখানে আছে দুনিয়ার, যে যে কাজে আছে, এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হবার, বাংলাদেশি কে কি করছে তার খোঁজ খবর নেবার একটা সুযোগ হবে। তার বিশেষ বৈশিষ্ট্য কি, তারা সেই বৈশিষ্ট্যের আরো কারা আছে, তারা একটা সাব গ্রুপ করবে, তারা বলবে আমি তো এই কাজ করি, আমি তো এটা বাংলাদেশে যে কোনো সময় করে দিতে পারি। আমাদের যে অ্যাসেটস সারা দুনিয়াতে ছড়িয়ে আছে এবং তাদের আন্তরিকতার কোনো সীমা নেই, একটু ইশারা দিলে লাভ দিয়ে আছে, কিন্তু আমরা নারাজ তাদের সঙ্গে আলাপ করতে। এই অ্যাপটা এই হচ্ছে করতে করতে আজ পর্যন্ত হলো না। একটা জায়গা আমরা যদি টেকনোলজি এতই বুঝি, এতই আমাদের কৃতিত্ব, এই কাজটা কেন করতে হবে? একটা জায়গা যেখানে আমরা সবাই একত্র হব, যারা ইচ্ছুক তারা পাতে নিজেদের সাব গ্রুপ করবে, আমি এখান থেকে এই সাবজেক্টে আমি করতে পারি, এই কাজটা আমরা তো এটাই রিসার্চ করেছি, এটাই তো বের করেছি, সারা দুনিয়া নিচ্ছি, বাংলাদেশ কেন নেবে না? আমি গিয়ে করে দিয়ে আসবো, বা আমার এখানে পাঠিয়ে দাও, আমি সব ঠিক করে দেব, আমি থাকার ব্যবস্থা করব, কাজের ব্যবস্থা করবো, ইত্যাদি ইত্যাদি। সম্ভব, বিরাট রিসোর্স একটা। এই রিসোর্সটা আমরা ব্যবহার করতে পারছি না, অথচ আমরা মনে করছি যে প্রযুক্তিতে আমরা অনেক কিছু করে ফেলেছি। বহু করার আছে, বহু জিনিস আছে,
যেটা আমরা হাতে দিচ্ছি, শুধু গদবাঁধা কথা বারে বারে উচ্চারণ করে যাচ্ছে। আমরা এখন একটা বিশেষ সময় পার করছি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। তাদের কোনোটাতে ঘাটতি নাই। আমরা শুধু টেনে রাখছি, তাদেরকে টেনে ধরছি। তাদেরকে ছেড়ে দিলে সে ঘুড়ির মতো উড়ে বেড়াবে। বর্তমান তরুণ প্রজন্ম আগেকার প্রজন্ম থেকে সম্পূর্ণ আলাদা। আমরা দেখতে একরকম, কথা বলি একরকম, মানুষ আমরা ভিন্ন। সে আমাকে অনেক পেছনে ফেলে চলে গেছে। যেহেতু আমি এত কম স্পিডে হাঁটি, সে আমার সঙ্গে পাল্লা দিতে পারে না। সে বিরক্ত হয়ে আমার ছেড়ে চলে যাচ্ছে। আজকের তরুণরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। এটা বিশ্বব্যাপী যে প্রজন্ম, এটা পৃথিবীর ইতিহাসে এত শক্তিশালী প্রজন্ম আর হয় নাই, এমন শক্তিশালী। তারা কি সর্বকালের শক্তিশালী? না, সর্বকালের শক্তিশালী না। এর পরের প্রজন্ম এর থেকে আরো বেশি শক্তিশালী হবে। এই দুই প্রজন্মের মুখ দেখা দেখি হবে না, এরকম অবস্থা। এর কথা এরা বুঝবে না। এইভাবে এটা চলবে। এই শক্তিটাকে আমরা কাজে লাগাতে পারছি, তাকে রিকগনাইজ করতে পারছি না, তাকে রিকগনিশন দিচ্ছেন। রিকগনিশন দিলে সে এগিয়ে আসতে পারতো, কাজটা করতে পারতো। এই যে পরিবর্তন, এই যে শক্তিশালী হয়েছে, তার এসেন্সটা হলো প্রযুক্তি, যেটার বিষয়ে আমরা আলাপ করছি। ওর কারণেই সে ভিন্ন। সে আমার ছেলে, আমার মেয়ে, কিন্তু ওই যে বললাম, তার কাছে আমি গুহাবাসী। যেহেতু তার কাছে ওই শক্তি, আলাদিনের চেরাগ তার হাতে, এই আলাদিনের চেরাগ দিয়ে সে যা ইচ্ছা তাই করতে পারে। আমি একটা বাক্য রিপিট করি, আবার এখানেও রিপিট করি। ইয়াঙ্গার ইউ আর, মোর পাওয়ারফুল ইউ আর। যতই তরুণ ততই শক্তিশালী। এটা একটা খুবই সাধারণ বাক্য, কিন্তু এটার প্রয়োগ সাংঘাতিক। মা বাবার চাইতে ছেলে মেয়ে শক্তিশালী, চিন্তায়, ভাবনায়, দৃষ্টিতে আমরা স্বীকৃতি দিই না। নাতি নাতনির চাইতে দাদা দাদির চাইতে নাতি নাতনি মনে হয় অন্য গ্রহের মানুষ। একই পরিবারে আছে, দাদা দাদিও আছে, বাবা মা আছে, ছেলে মেয়েও আছে, কিন্তু ভিন্ন গ্রহের। আমরা মানতে চাচ্ছি না। তাদেরকে টেনে আমাদের গ্রহের মধ্যে চেপে রাখতে চাই, এখানে থাকতে হবে, খবরদারিটা করিস না, খবরদারি না, ওই খবরদারি করছি। তার শক্তি যাতে প্রকাশিত না হয়, এই চেষ্টা আমরা এত ডেডিকেটেড, যাতে তার শক্তি প্রকাশ না পায়, কে টের না পায় যেন তার শক্তি আছে। এরকম একটা সমাজ গড়ে তুলেছি আমরা। গত অভ্যুত্থানের একটা কথা স্মরণ করছি, সবাই পরিচিত। ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছিল। সে বিক্ষোভের পরিমাণ এত ছিল, তারা ফুটন্ত তেলের মতো টকবক করছিল। কি হয়েছে? ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এখন বুঝতে পারেন ইন্টারনেটটা তার প্রাণের কত প্রিয় জিনিস। এটা সহ্য করতে পারতেছে না। এমন টকবক করলো এই উত্তেজনায়, শেষ পর্যন্ত এটা মহাশক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। এই ইন্টারনেট বন্ধ তার একটা বড় ভূমিকা রেখেছিল। এটা কত তার প্রিয়, তার মা বাবার কাছে হয়তো অত প্রিয় না, তার দাদাদের কাছে বুঝতেই পারে না কেন এটা করছে, কি হলো এটাতে।
এর সঙ্গে একটা সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বলি, গতকালের অভিজ্ঞতা, অনেকে হয়তো পত্রিকাতে বা টেলিভিশনে দেখেছেন। পার্বত্য চট্টগ্রামে কয়েকটা স্কুলের সঙ্গে ইন্টারনেট সংযোগ, এটা নিয়ে বহু দরবার করতে হয়েছে। ইন্টারনেট কেন যাবে না, কিভাবে হবে না, নানা অসুবিধার কথা। এটা পারা যাচ্ছে না, আমি পারতেই হবে ইন্টারনেট। আর কিছু না হোক, সকল স্কুলে না হোক, একটা স্কুলে দাও, 10টা স্কুলে দাও, 20টা স্কুলে দাও। এই লড়াই করতে করতে যাবার বেলায় সেটা গতকাল সম্ভব হলো। পার্বত্য চট্টগ্রামের 3টা জেলায় 12টা স্কুলে ইন্টারনেট সংযোগ দেওয়া হলো। আমরা বললাম যে এই যে দিলাম, সেটার পরিচিতি হিসেবে আমরা ওই 12টা স্কুলের সঙ্গে একটু বসবো, তাদের চেহারা আমরা দেখবো, আমাদের চেহারা তারা দেখবে। কালকে সকালে সেটা করছিলাম। অদ্ভুত অনুভূতি। ফুটফুটে বাচ্চাগুলো ওইদিকে টকবক করছে, ইন্টারনেটে ঢাকা শহরের সঙ্গে কথা বলছে, প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং তারা কথা বলছে, সত্যি সত্যি কথা বলছে, আমাদের কথা শুনছে। হাত উঠাইতে বললে হাত উঠাচ্ছে, তালি দিতে বললে তালি দিচ্ছে, আমরাও তালি দিচ্ছি তাদের সঙ্গে। নিশ্চয়ই তাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা এটা। 12টা স্কুল মাত্র, 3টি জেলা, খাগড়াছড়ি, বান্দরবান, এই 3টি জেলার মধ্যে আমরা দিলাম। একটা স্মরণীয় দিন তাদের জন্য। আমি যেটা বললাম, চাঁদের আলো একদিকে সবাই পাচ্ছে, চাঁদের অপরিপিতে অন্ধকার। আমরা এদিকে বাংলাদেশের এদিকে ইন্টারনেট পাচ্ছি, বাংলাদেশের ওইদিকে তারা ইন্টারনেট পায় না। কথাটা বললাম এই জন্য যে ইন্টারনেট বন্ধের কারণে এটা মহা প্রতিপত্তিশালী একটা সরকারকে বিদায় নিতে হলো। আমাদের দেশে 3টা জেলায় যে ইন্টারনেট এখনো পৌঁছায়নি, সেটার ব্যাপারে আমরা পাত্তাই দিচ্ছি না। তারাও যদি এরকম প্রতিবাদ করত, তোমরা পাবে আমরা পাবো না কেন, কি জবাব দিতাম? আমি তাদের কাছে মাপ চাইলাম সবার পক্ষ থেকে, যারা আমরা উপভোগ করছি ইন্টারনেট, আমরা পাচ্ছি, এবং 1 দিন 2 দিন বন্ধ হয়ে গেলে আমরা পাগল হয়ে যাচ্ছি। অথচ সেই আমি, তুমি ইন্টারনেট পেলে কি পেলে না এই ব্যাপারে আমি পাত্তাই দিচ্ছি না, আমি সরকার। এই হলো আমাদের নীতি। একজনের জন্য একরকম, আরেকজনের জন্য আরেক রকম। শুধু ইন্টারনেট, এর সঙ্গে যে এত কত সার্ভিস জড়িত আছে। তাদের স্কুল কলেজে লেখাপড়া হচ্ছে না, শিক্ষক নাই, এত উপযুক্ত শিক্ষক নাই, কাজে ক্লাস লেখাপড়া হচ্ছে না। বলছে ইন্টারনেট থাকলে তো শিক্ষক এখানে থাকবে, ছাত্র এখানে থাকবে। বলে শিক্ষক যেতে চাই, আমি যাবার দরকারটা কি? কোন যুগে আছি আমরা? শিক্ষক ফুটতেছে, তার বাড়িতে বসে ওখানে লেখাপড়া করো। আমি তুমি চ্যালেঞ্জ দাও, যত রিটায়ার্ড শিক্ষক আছে বাংলাদেশের বেস্ট শিক্ষক বেছে নাও, যে পার্বত্য চট্টগ্রামের একটি স্কুলে উনি এই সাবজেক্ট পড়াবেন, আনন্দ সহকারে রাজি হয়ে যাবে। বলবে কত স্কুলে পড়াতে পারবেন বলেন, আমি তো রিটায়ার্ড মানুষ, অ্যান্ড হি মে বি অর শি মে বি দ্য বেস্ট টিচার। সে আনন্দ পাবে, ছেলেরও পাবে, শুধু ওই ইন্টারনেট প্রযুক্তিটা লাগিয়ে দেওয়া। তাই কালকে তো ওপেন করলাম, খেয়াল রাখবেন এটা কয়দিন ওপেন থাকে। অনেক সময় সরকারকে বুঝ দেওয়ার জন্য একটা করে ফেললাম, মন্ত্রী মহোদয়, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, কাজে একটা কিছু করতে হবে, করলাম। উনিও ভুলে গেলেন, আমরা ভুলে গেলাম। 2500 স্কুল আছে পার্বত্য চট্টগ্রাম, আমরা 12টার সঙ্গে কথা বললাম মাত্র। এই হলো আমাদের প্রযুক্তি। গতিহীনতা আমাদেরকে শেষ করে দেবে। পৃথিবী ওই স্পুটনিকের ব্যাগে চলে যাচ্ছে, গ্রহের মতো চলে যাচ্ছে।
আমরা যেখানে আছি এখানে আসছি, আস্তে ধীরে হবে তো হবে তো, এটা করে দেন ওইটা করে দেন, দুইটা টুকটাক জিনিস। আমরা টুকটাকে সীমাবদ্ধ রাখছি নিজেকে। আমরা পৃথিবীর অংশীদার হতে চাচ্ছি না বা হতে দিচ্ছি না, হোয়াট এভার। আমরা পৃথিবীর নাগরিক। এই প্রযুক্তি আমাদেরকে পৃথিবীর নাগরিক করেছে। আমি যেটা করি সেটা ইউরোপের কাজে লাগে। আমি যেটা ভাবি সেটাতে পুরো মহাদেশ পরিবর্তন হয়ে যায়। আমি শুধু আমার গ্রামে করলাম, সন্তুষ্ট হয়ে গেল। গ্রামে যেটা করেছি সেটা পৃথিবীর জিনিস। এই প্রযুক্তি আমাকে সেই প্রকাশ করার সুবিধা দিচ্ছে, যোগাযোগের সুবিধা দিচ্ছে। সেটা আমরা কিভাবে নিয়ে যাব, এটাই হলো বিষয়। তারপরে আমরা একটা জিনিস বরাবর রিপিট করে যাই, এটার বিরুদ্ধে আমি আমার কথাটা বলেই যাচ্ছি, আজকেও আবার বলবো। আমাদের আশ্বাস হলো সবার জন্য চাকরি দেব। ধরে নিয়েছি মানুষকে চাকরি করতে হবে, ভাগ্যে আর কিছু নাই। আমি সবাই বোঝানোর চেষ্টা করছি এটাকে সম্পূর্ণ ভুল জিনিস। এই চাকরির বিষয়টা এসছে দাসপ্রথার থেকে। আগে দাস ছিলাম, সেটার একটা উন্নত ভার্সন হলো আমি দাস নই, আমার মাসিক বেতন দিবা বা বছরে কিছু দিবা, কিন্তু তার হুকুমে চলতে হবে। আমাদের ওইখান থেকেই আমাদের ভুল পথে যাওয়া শুরু হলো। মানুষের জন্ম হয়েছে একজন সৃজনশীল জীব হিসেবে। সৃজনশীলতাই হলো আমার মূল মন্ত্র, যেটা আজকের প্রযুক্তি আমাকে প্রকাশ করার সুযোগ দিচ্ছে। আমার আবার এই প্রযুক্তিকে এনে আবার দাসপ্রথাতে ঢুকিয়ে দিচ্ছে, যে তোমাকে চাকরি করতে হবে, কোম্পানিতে চাকরি করতে হবে। প্রযুক্তি যেখানে আমাকে মুক্তি দিচ্ছে, আমি আমার কনসেপ্ট দিয়ে তারা আবার উল্টা ফেরত পাঠাচ্ছি। আমার তো সুযোগ আসলো, বিরাট সুযোগ আসলো। যে কোনো মুহূর্তে আমি এখন আমার নিজস্ব কর্মকাণ্ড সৃষ্টি করতে পারি, আমি উদ্যোক্তা হতে পারি। সেটাতে আমরা নিয়ে যেতে পারছি না। কাজে আজকে যদি এই মন্ত্রণালয়ে কোনো সার্থকতা থাকে, সেই সার্থকতা হলো দেশের মানুষকে, ইয়াং জেনারেশনকে চ্যালেঞ্জ দেওয়া, কে কে উদ্যোক্তা হতে চাও, আমরা তোমাদের পেছনে আছি, সেটা করে। তরুণদের মধ্যে কত শতাংশ উদ্যোক্তা হলো প্রতি বছর নতুন, সেটা দেখানোই হলো এই মন্ত্রণালয়ের সার্থকতা। এবং তার গোড়াটা হলো প্রযুক্তি। আমরা খালি সরকারের কাছ থেকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, বিশেষ করে টাকা দিতে হবে, জমি দিতে হবে, হবে তো অবশ্যই লাগবে। কিন্তু যেই সরকার এটা দিতে শুরু করে, ভুল লোকগুলোর সামনে এসে দাঁড়ায়, ওরা সেটা তারা নিয়ে যায়, আসল লোক আর পায় না। আমার সুনির্বন্ধ অনুরোধ, সরকার থেকে কিছু চাই না, আসল লোক পাবে না কোনো দিন। বোয়া লোকের কাছে যাবে, বোয়া লোক আরো চাইবে, আপনার নাম দিয়ে আরো চাইবে, এবং সে আরো পাবে, যেহেতু তার শক্তি বেড়েছে এখন। সরকারকে বারে বারে মিনতি করে বলবেন আমাকে কিছু দিয়েন না, শুধু আমার নীতিটা ঠিক করে দেন, এই কাজটা করে দেন, বাকিটা আমরা সামাল দেব। তাহলে আমাদের বাঁচোয়া, তাহলে আমাদের বাঁচোয়া নেই। যেই সরকারের কাছ থেকে কিছু চাইতে আসে, তাকে সন্দেহের চোখে দেখবেন, তাহলে জিনিসটা টের পাবেন। এই যে আমরা মন্ত্রণালয়ের কথা বলছি, আজকে অনেক কথা হলো। এই মন্ত্রণালয় একটা প্রতীক, পুরো সরকার হলো আরো বৃহত্তর সংগঠন। প্রযুক্তির গতি এত দ্রুত, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি নীতি প্রণয়নকারী দ্রুত গতিতে ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে। কারণ সে বসছে যে সময় যে উদ্যোগ নিয়ে, সেটা কালকে পাল্টে যাচ্ছে, সে কিন্তু পাল্টাচ্ছে না। কাছেই ওই পথে নিয়ে যেতে হলে ওই যারা চোখে দেখছে পরিবর্তনগুলো, তাদেরকে ঠেলে ঠেলে এদেরকে নিয়ে যেতে হবে। একই কাজে আমি
নিজের মতো করে বলি, এটা কেউ হয়তো সিরিয়াসলি নেয় না। আমি বলছি সরকারি কর্মচারী 5 বছরের বেশি সরকারে থাকা ঠিক না, কেন ওতে তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে, এর থেকে বেরোতে পারেনি সে। আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা বিশেষভাবে প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে। প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন লোক আসে যে প্রযুক্তি সম্বন্ধে বোঝাপড়া হয়েছিল 30 বছর আগে, 30 বছরের ছাড়া দুনিয়া পাল্টে যায়, তাকে ওই যেটা দিয়েছে সেটাই তার দোষ না, সেটা অনুভব করার সুযোগ পায় নাই। কাজে যে অনুভব করছে সে যেন আসতে পারে। প্রতিনিয়ত পরিবর্তন, প্রতিনিয়ত পরিবর্তন। নীতিতে আসো, নীতি ঠিক করো, নীতি বাস্তবায়ন করো, যেটা মানুষের কাছ থেকে আসবে সেটাকে দিয়ে দাও। কাজে সেই জিনিসটার দিকে প্রযুক্তি এত দ্রুত, ওই যে বললাম মেয়ের চাইতে ছেলে মেয়ের চাইতে বাবা মা অবসলিট হয়ে যাচ্ছে, ইরেলেভেন্ট হয়েছে, দাদা দাদি আরো ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে। সরকারের কথা চিন্তা করেন, সরকার কত ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে, হাসি পায়। পুরনো বস্তা কাটা সে নিয়ম নীতি নিয়ে আসে, এটার উপরে সংশোধন করতে হবে, মূলটা পাল্টায় না। ওই যে ব্রিটিশ সরকার ধরিয়ে দিয়ে গেছে নীতি, ওই নীতির উপরে সব সংশোধন হইতেছে। আরে ভাই, ওটা তো মূল জিনিস গোলমাল, নতুন করে বানাতে অসুবিধাটা কি? সেই পরিবর্তনে কেউ জানে, সব ঠেকার কাজ। আমার ঠেকাটা সামলা দিতে হইলো, আমার প্রমোশন হবে, আমি অন্য জায়গাতে চলে যাব। রাজনীতিবিদও তাই, আমার মেয়াদটা কাটিয়ে দিয়ে আমি আবার পুনর্নির্বাচিত হলো। এই হলো ব্যাপার। আমরা প্রতিষ্ঠান বানাই, প্রতিষ্ঠান এই যে একটা বানিয়ে দিয়েছে ওটাভাবে চলতেছে। আমার তো মনে হয় প্রতিটি প্রতিষ্ঠান 10 বছর পরে পরে আবার নতুন করে বানাতে, একদম গোড়ার থেকে বানাতে হবে। কারণ এর মধ্যে পৃথিবী পাল্টে গেছে, নিয়ম কানুন পাল্টে গেছে, তার লক্ষ্য পাল্টে গেছে, এবং সে ওখানে স্থির হয়ে বসে আছে। এই পরিবর্তনগুলো আসতে হবে, এটি হলো আমার মুদ্রা কথা। সরকারের ধর্ম হলো পুরনোকে আঁকড়ে রাখা, আর প্রযুক্তির কাজ হলো সেগুলো ফেলে দেওয়া। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে কাকে জিততে দেবেন আপনি? এটা তো উত্তর তো পরিষ্কার, প্রযুক্তিকে জিততে হবে, না হলে আমাদের জিত নেই, আমাদের শেষ, আমাদের ধ্বংস। পৃথিবী আমাদের দিকে, আমাদের জন্য কেউ অপেক্ষা করছে না। আমরা আমাদের নেতৃত্ব দেওয়ার কথা, আমরা এখন সাব ফলোয়ার হয়ে বসে আছি, দূরে দূরে দূরে। তার ফলে হলো কি, আমরা প্রযুক্তি বুঝি কিন্তু কোনো জায়গা পাচ্ছি না। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন, আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াতি করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি। আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম। তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে না। বাংলাদেশি কোনো মানুষ, শ্রমিক বলে কথাটা, কোনো মানুষকে প্রবেশাধিকার দেবে না। এমনকি আমি যেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য সর্বনিম্ন, আমাদের যে মেরিনার, যারা জাহাজ চালায় দুনিয়াতে, শুড বি প্রাউড অফ দেম, দে আর লিডিং দ্য ইন্ডাস্ট্রি। যে তারা জাহাজ চালায় দুনিয়ার, তারা এক বন্দর থেকে আরেক বন্দর, সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরে যখন জাহাজ আছে তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায়, শহরে গিয়ে একটা ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে, জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে।
ওই দেশে তারা আমাদের বাংলাদেশি নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয় না। আমি শুধু মিনতি জানালাম যে বেচারা জাহাজে জাহাজে ঘুরে অন্তত তাদের জন্য একটা পারমিশন দাও। বলছে আমাদের নিয়ম তো সবার জন্য প্রযোজ্য, আমরা কি করি? আমি তুমি আমার আবেদনটা গ্রহণ করো, শুধু তাদের জন্য দাও, আর যদি মনে করো সবার জন্য পর উন্মুক্ত করবো। তো কয়েক মাস পরে শুনলাম যে তারা মেরিনারদের পারমিশন দিয়েছে। একটা দুটো দেশ না, লম্বা লিস্টে যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই। ওই মন্ত্রী যার সঙ্গে আমি মেরিনার নিয়ে আলাপ করলাম, সে বলল যে দেখেন আপনি বন্ধু মানুষ, আপনাকে পুরো জিনিসটা আমি বোঝাবো। আমি তো বোঝাবো বলতে আমি নিজে গেছি, এই যখন তারা আসে দেখার জন্য যে বাংলাদেশিরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন, তো নানাজনের কাগজপত্র দেখালো, শিক্ষার সার্টিফিকেট ভুল, জালিয়াত। বলতে একজন মহিলা, সে আসছে এখানে ডাক্তার হয়ে, তার ভিসা হলো ডাক্তারের ভিসা। আমি দেখে বুঝলাম ডাক্তার হবার তার কোনো ক্ষমতা নাই, তার চেহারায় বলে না ডাক্তারের কিছু আছে। তা আমি জিজ্ঞেস করলাম আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন? তখন কাগজপত্র গাইতে আর জন্য বের করে দিল মেডিকেল সার্টিফিকেট। তো স্টাফরা বলে স্যার এটা জাল, এটা ভুয়া, বাকি সমস্ত সার্টিফিকেট তার জাল। সে বললো যে আমার অ্যাসেসমেন্টে সবোধ কাজ যেটা শেষ পর্যন্ত করবে, আমি ঢুকতে পারমিশন দিলে সে গৃহকর্মী হবে, কিন্তু নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। কি হবে আমাদের? এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে। যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি, এই গোড়াগুলো কেটে দিই। হাজারে হাজারে মানুষ, নানা ভুয়া, সবকিছু ভুয়া, পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া, এবং আমরা ইস্যু করছি সেগুলো, এবং জেনুইনলি ইস্যু করছি। যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা। কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। জালিয়াতির কারখানা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না। এটাকে আমরা করতে চাই না। আমরা নিজ গুণে দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই, এবং সেই সামর্থ্য আমাদের আছে। আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াতি থেকে বেরিয়ে আসব, আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব, এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব, মানুষের সহায়ক সরকার করব। ওইভাবে আমাদেরকে চলতে হবে, তাহলে এই সমাবেশের সার্থকতা। সবাইকে ধন্যবাদ।